বাংলাদেশ মিলিটারি একাডেমিতে শুরু হলো নতুন এক অধ্যায়ের। চলতি বছরের 18 জুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। প্রধানমন্ত্রী তথ্য বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন, কালেমা খচিত পতাকা নিয়ে শোডাউন কারা করেছে তা খতিয়ে দেখছে সরকার। দুপুরে সচিবালয়ে ব্রিফিংয়ে একথা জানান তিনি। এইটা সরকার কনফিডেন্সে নিয়েছে, সরকার এটা দেখেছে, এটার সাথে সরকারের কোনো সম্পর্ক থাকার কোনো কারণ নেই, বরং এটা সরকার খতিয়ে দেখছে এবং সেটা কেন হচ্ছে, কারণ এখানে কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা যাওয়ার সম্ভাবনা আছে গ্লোবালি। এই ব্যাপারে আমরা সচেতন আছি। আমরা জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। আমি চীনের প্রাচীর দেখিনি, আমি আবু সাইদের বুক দেখেছি। চীনের প্রাচীরের মতো দাঁড়িয়ে থেকে কি করে গুলি খায় সেই দৃশ্য আমি দেখেছি। ক্ষমতাকে দোয়াজ করতে গিয়ে ক্ষমতার মসনদ রক্ষা করার স্বার্থে যদি দিল্লির কাছে মাথা নত করেন, বাংলার জনগণ আপনাদেরকে বরদাস্ত করবে না। আমাদের কাছে আতঙ্ক লাগে যে কেন জুলাই বিপ্লবের কথা শুনলে, জুলাই বিপ্লবকে দ্বিতীয় স্বাধীনতা বললে, জুলাই বিপ্লবের পরবর্তী সেকেন্ড রিপাবলিকের কথা বললে আপনারা কেন উত্তেজিত হয়ে ওঠেন। আমি বিএনপির ভাইদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের দীর্ঘ মিত্রতার ইতিহাস রয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ থেকে দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি। সেই ভোটটা দিতে চাইতেছে কে? আমাদের আমিনুল হক সাহেব, যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। উনি দাঁড়ায় গেছে ওই ভোট দেওয়ার জন্য। তখন আমাদের মাননীয় স্পিকার বলতেছে, আপনি তো নির্বাচিত না, আপনার কোনো ভোট দেওয়ার অধিকার নাই। একদম মুখের উপরে গজব বেজ্জতি ভাই, হ্যাঁ গজব বেজ্জতি। ঠিক এইভাবেই কিন্তু এই সংসদটাকে উনি চালায় নিয়ে যাচ্ছেন ভাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে উনি একদম নিরপেক্ষ। ওনাকে যদি না দিয়ে অন্য কাউকে দিত ভুল হতো। এবং সহকারী মাননীয় স্পিকার উনিও কিন্তু ভাই খুবই কঠিন মানুষ, হ্যাঁ ভাই খুব কঠিন মানুষ। আন্দালির পার্থ বলতেছিল হাফিজ সাহেব, ওই যে মেজর হাফিজ, তখন উনি সঙ্গে সঙ্গে ধরে ফেলাইছে মেজর হাফিজকে। তখন আন্দালি বলতেছে সরি, হ্যাঁ মাননীয় স্পিকার মেজর হাফিজ। চিন্তা করেন, কেউ ছাড় দিতেছে না। এই জিনিসটাই ভালো লাগছে। এখানে যারা ঋণ খেলাপি আছে না, মাননীয় স্পিকারের ভয়ে এরা কিন্তু কথা বলে না, এরা চুপচাপ হয়ে থাকে। এই মাসের নামটা কি সবার মনে আছে তো? হ্যাঁ, শুরু হয়েছে নতুন মাস, আর এই মাসের নাম হলো জুলাই। জুলাই জুলাই এই জন্যই বলছি জুলাই যোদ্ধা। মনে পড়ে সেদিনের কথা। এই জুলাই মাসে কিন্তু মাঠে নেমেছিল শিক্ষার্থীরা, মাঠে নেমেছিল আম জনতা, মাঠে নেমেছিল শেখ হাসিনা বিরোধী আন্দোলনে লক্ষ লক্ষ তৌহিদি জনতা। যেখানে ছিল টুপিওয়ালা, যেখানে ছিল দাড়িওয়ালা, যেখানে ছিল স্কুলের স্টুডেন্ট, যেখানে ছিল মাদ্রাসার স্টুডেন্ট, যেখানে ছিল মুরব্বী, যেখানে ছিল জুয়ান বুড়া। এক কথায় বলতে গেলে হাসিনার বিরুদ্ধে কঠোর সোচ্চার হয়ে উঠেছিল এই জুলাই মাসে গোটা বাঙালি জাতি। অবশেষে সেই হাসিনার পালায়ন, এমপি মন্ত্রীদের পালায়ন, নতুন করে স্বাধীন হলো এই বাংলাদেশ। সেই জুলাই মাস কিন্তু আবারও চলে এসেছে। দর্শক শ্রোতা, জুলাই মাস যখন চলে আসে, সেই জুলাইয়ের স্পিরিট কিন্তু সকল জুলাই যোদ্ধা যারা রয়েছে তাদের মধ্যে অটোমেটিক জেগে ওঠে। তাদের মনে পড়ে হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করতে, স্বৈরশাসকদের এমপি মন্ত্রীদেরকে দেশ থেকে বিতাড়িত করতে যেই কষ্ট, যে প্রচেষ্টা, জীবনের সাথে যুদ্ধ করে জীবন নিয়ে লড়াই করেছিল যারা, তাদের এই কথাগুলো আজও মনে পড়ে, ভেসে ওঠে। দর্শক, সেই জুলাইয়ের রক্তের উপরে বর্তমান সরকার বাংলাদেশের রাজ সিংহাসনে বসেছে। এখন যদি সেই জুলাইয়ের সাথে বর্তমানে বাংলাদেশের সরকার কি করে, বেইমানি করে, তাইলে তো হবে না। দর্শক, এতক্ষণ পর্যন্ত যতটুকু আমরা জানতে পেরেছি যে সেই জুলাইয়ের সাথে বেইমানি বর্তমান সরকার করবেন না। যদিও বিএনপির ভিতরে অনেকেই এই জুলাইয়ের সাথে বেইমানির একটা সুফল বা কুফল মানুষের সামনে প্রকাশ করেছে। যাই হোক দর্শক, খুবই গুরুত্বপূর্ণ, আকর্ষণীয় এবং তথ্যবহুল কিছু ভিডিও আজকের এই ভিডিও বা এপিসোডের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখতে হবে। আজকের শিরোনামের মধ্যে রয়েছে দর্শক জুলাইয়ের বিষয় নিয়ে। দ্বিতীয়ত, আমাদের বাংলাদেশের একজন তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, এই জাহিদুর রহমান একটা কথা বলেছে যেটা নিয়ে গোটা দেশ নতুন করে আবার শুরু হয়েছে আলোচনা সমালোচনা। তার কথাটা হলো যে সরকার নাকি দেখছে দেশের বিভিন্ন জায়গায় কালেমা খচিত পতাকা কারা উড়াচ্ছে। এটা নাকি সরকার নজরদারিতে নিয়েছে এবং অ্যাকশন নেওয়া হবে।
দর্শক, এই উপদেশটা এই কথাটা বলার পরেই কিন্তু সোশ্যাল মিডিয়ায় তুমুল আকারে ঝড় শুরু হয়ে গেছে। আর শুরু হওয়াটাই স্বাভাবিক। ইসলাম প্রিয় মানুষ যারা রয়েছে, মুসলিম তৌহিদি জনতা যারা রয়েছে, তারা ইসলামকে ভালোবেসে মুসলমানদের সেই তাওহিদি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটার পতাকা রাস্তায়, ব্রিজের পাশে এবং কি বিভিন্ন স্থানে টানাচ্ছে, যার কারণেই কিন্তু এই সরকার দলীয় উপদেষ্টা বলেছে এটা নাকি সরকার নজরদারিতে নিচ্ছে এবং অ্যাকশন নেবে। এটার কারণে কিন্তু মুসলিম তৌহিদি জনতা নতুন করে আবার উত্তপ্ত হয়ে উঠেছে। দর্শক, বাংলাদেশের বর্তমান যিনি স্পিকার রয়েছে মেজর হাফিজ সাহেব এবং আরও একজন ডেপুটি স্পিকার রয়েছে কায়সার কামাল, এদের নিয়েও কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা থাকছে আজকের এই ভিডিওর মাধ্যমে। তো চলুন তাহলে কথা না বাড়াই, মূল আলোচনায় চলে যাই। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। শুরু হলো নতুন এক অধ্যায়ের। চলতি বছরের 18 জুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন। এই ব্যাটালিয়নের 4টি কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে, জানিয়ে তৈরি হয়েছে নানা প্রতিক্রিয়া। বিশেষ করে পার্শ্ববর্তী দেশ ভারত এই বিষয়টিকে খুব একটা ইতিবাচকভাবে দেখেনি। তারা এই উদ্যোগকে বাংলাদেশ সেনাবাহিনীতে ধর্মীয় প্রভাব বৃদ্ধির ইঙ্গিত হিসেবেই তুলে ধরছেন। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে তুলে ধরব এই বিষয়টির আদ্যোপান্ত। কি বলছে ভারত, আর সেনা প্রধানই বা কি বলছেন? আপনাদের সাথে আছি আমি শাহাদাত হোসেন। তো চলুন শুরু করা যাক। বাংলাদেশ মিলিটারি একাডেমি, সংক্ষেপে বিএমএ। এই বিএমএতে দীর্ঘদিন ধরে চালু থাকা প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে আছে 5টি কোম্পানি। এগুলো হলো জাহাঙ্গীর, রউফ, হামিদ, নূর মোহাম্মদ ও মোস্তফা কোম্পানি। এর আগে একটি পাসিং আউট প্যারেডে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান নতুন একটি ব্যাটালিয়ন গঠনের ইঙ্গিত দিয়েছিলেন। আর সেই ধারাবাহিকতায় চট্টগ্রামের ভাটিয়ারীতে অবস্থিত বাংলাদেশ মিলিটারি একাডেমিতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের। এখানে বিএমএর 90তম দীর্ঘমেয়াদী কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে হয় রাষ্ট্রপতি কুচকাওয়াজ। এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, যিনি কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেডের অভিবাদন গ্রহণের পাশাপাশি কৃতি ক্যাডেটদের মধ্যে পুরস্কার বিতরণ করেছিলেন। দ্বিতীয় ব্যাটালিয়ন নিয়ে সেনাপ্রধান তাঁর বক্তব্যে বলেছেন, মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখা এবং আধুনিক যুদ্ধক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ নেতৃত্ব তৈরির লক্ষ্যেই এই দ্বিতীয় ব্যাটালিয়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিএমএতে দীর্ঘদিন ধরে চালু থাকা প্রথম বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে 5টি কোম্পানির পর এবার নতুন দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে যুক্ত হলো আরও 4টি কোম্পানি, যেগুলোর নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নাম অনুসারে। এগুলো হলো আবু বকর কোম্পানি, উমর কোম্পানি, উসমান কোম্পানি এবং আলী কোম্পানি। অর্থাৎ 4 খলিফার নাম অনুসারে এই কোম্পানিগুলোর নামকরণ করা হয়েছে। হাসানুল হক ইনুরে যখন নিয়ে যাচ্ছিল, মানে আজকে তার বিচারের রায় হবে, যখন নিয়ে যাচ্ছিল তখন সে আশেপাশের সাংবাদিকদের হাত তুইলা এরকম দেখাইতেছিল আর কি। ঠিক ওই টাইমে একটা পুলিশ তার হাতটা ধরছে, এই গায়ে হাত দিবেন না, এমন ধমক মারছে পুলিশকে। পুলিশ কিছুই বলে নাই, গায়ে হাত দেওয়া যাবে না। কেন ভাই, আপনার গায়ে হাত দেওয়া যাবে না কেন? আপনার গায়ে কি গুলে গেছে? গায়ে হাত দিলে কি হবে? দেখেন, ওই একই লোক যখন বিচার শেষে বাইর হয় তখন ওই চিৎকার করতে করতে বাইরে গেছে, অবিচার হয়েছে আমার উপর। আর ওই ভাবটা নাই এখন। কিন্তু তার 2 হাত একদম ধরে রাখছে 2জন পুলিশ, আর চারিদিকে পুলিশ জোর করে আটকায় রাখছে। আর ডান্ডা বেরিয়ে যদি থাকতো এরকম ধৈর্য রাখতে হইতো না। কি বলতেছে, জিয়াউর রহমান সাহেব ওনারে জেলে দিছিল এবং তার ছেলে তারেক রহমানও তাকে জেলে দিতেছে। যে তারেক রহমান সাহেব আপনারা জেলে দিতেছে না, আপনার তো অনেক আগেই ধরা হয়েছে। কি কারণে ধরা হয়েছে আপনি জানেন না? তারেক রহমান সাহেব কি তখন ছিল না? আপনারা আটকাইছে ডক্টর ইউনূস স্যার, ওনারে বলেন যে উনি আটকাইছে। তারেক রহমান সাহেবের কথা বলেন কেন? আপনার বিচার হবে না? আপনি কোনো আকাম কুকাম করেন নাই? আর ইউনূস সাহেব আল্লাহর কাছে শুকরগুজার করেন যে আপনার বিচার হয়েছে, সাজা হয়েছে 10 বছর। আপনি যদি এই পুলিশের হাতে না পড়তেন, আপনি যদি পইরা যাইতেন ওই শহীদদের মা বাবার হাতে, ভাই বোনের হাতে, জুলাই অভ্যুত্থানের সাথে যারা জড়িত ছিল তাদের হাতে যদি পইরা যাইতেন, আপনি কোথায় থাকতেন? হ্যাঁ, আপনার বিচার তো ওই রাস্তায় হয়ে যেত। জুলাই রক্ত মাখা ওই রাস্তার উপরে তো আপনার বিচার হয়ে যেত। বুঝেন না কেন? জীবনে কোনো নেক কাজ করছেন 2-1টা নিশ্চয়ই, যার জন্য 10 বছরের উপর দিয়ে পার হয়ে গেছেন। আর ইনুকে দেখলেই না আমার কেন জানি ভাই ওই রাশেদ খানের কথা মনে পড়ে। এর ভবিষ্যৎটা এরকম হইতে পারে দালালির জন্য। হ্যাঁ, ওই রাশেদ খানকে মনে পড়ে। এই রাশেদ খান বড় হইয়া এই ইনু হবে, কিন্তু দেখেন ইনু হবে। আর এই দালালির জন্য এরকম বিচার হইতে পারে ভবিষ্যৎ।
ভবিষ্যতে, কারণ এই ভীষণ বাইরে গেছে, মুখে যা আসে তাই বলে, কোনো শ্রদ্ধাবোধ নাই। বিএনপি এবং জামাতের মধ্যে একটা দ্বন্দ্ব লাগাবার জন্য সে উইঠা পইরা লাগছে। এরকম আরো অনেকেই আছে, এই সংসদের ভিতরেও আছে ভাই। দেখেন নাই ফজলুর রহমান সাহেব কিভাবে কথাগুলো বলছে, ওটা মুখে আনতে চায় না, এমন ভাবে বলছে ও চাইতেছে দুই দল মারামারি করুক ওই সংসদের ভিতরে, এমন উত্তেজিত কইরা দেয়, এমন উস্কানিমূলক কথাবার্তা বলে। তারপরও কেন আমাদের এই সংসদের ভিতরে বড় ধরনের কোনো গন্ডগোল হচ্ছে না? একবার শুধু ওয়াক আউট হয়েছিল, ওই যে রাষ্ট্রপতি যেদিন ভাষণ দিতে আইছিল অধিবেশন, প্রথম অধিবেশনে, সেদিন ওয়াক আউট করছিল, এরপরে কিন্তু কোনো ওয়াক আউট করে নাই। কারণ কি? কারণ একটাই, আমরা এমন একজন স্পিকার পাইছি, মাননীয় স্পিকার তো পুরাই আগুন, হ্যাঁ পুরাই আগুন ভাই। ওনাকে আমার স্পিকারের চেয়ে বেশি মনে হয় কি জানেন, উনি একজন খাঁটি বিচারক, হ্যাঁ একদম খাঁটি বিচারক। উনার ইনসাফের কারণেই আমরা একটা নতুন সংসদ পাইছি ভাই, একদম নতুন। অতীতে এরকম ছিল না। অতীতে যারা ছিল বিরোধী দলে ওরা তো ছিল গৃহপালিত এবং পর্দার আড়ালে টাকা পয়সার ভাগাভাগির সাথে ওরা জড়িত ছিল, যার জন্য হারায় গেছে। কেউ কি মনে রাখছে জাতীয় পার্টির নাম? কেউ মনে রাখে নাই। তেমনি ভাবে ভাই অনেকের নাম অলরেডি মুইছা গেছে। এই যে আন্দালিব পার্থ, ওনার দলের নাম কি আমি মনে রাখতে পারি নাই, মাথা থেকে ইরেজ হয়ে গেছে। এরকম আরো আছে ভাই, যেমন ভিপি নূর সাহেব এবং ওই যে পাকা চুল, ওনার নাম জুনাইদ শাকিল বোধহয়, নামটা ভুল বললাম কিনা জানি না, যাই ক্ষমা চোখে দেখবেন। এই যে ওনারা কোন দলে ছিল এটাকে আমরা মনে রাখতে পারছি? মনে রাখতে পারি নাই, কারণ ওনারা নিজেরাই নিজের দলকে বিসর্জন দিছে। আমরা কেমনে মনে রাখুম? বিসর্জন বুঝছেন, একবারে বুড়িগঙ্গায় নিয়ে ফালাই দিছে, বুঝছেন তো ব্যাপারটা? তবে মজার ব্যাপার কি জানেন, আমাদের মাননীয় স্পিকার কিন্তু সবাইকে ভালোভাবে চিনে, একদম কে কেমন, কে বানায় বানায় কথা বলে, কে অনুমান ভিত্তিক কথা বলে, কে চামচামি করতেছে, কে দালালি করতেছে, কে কারে খোঁচা মারতেছে, কে ষড়যন্ত্র করতেছে, কে ভেজাল লাগাইতে চাইতেছে, প্রত্যেকটা মানুষকে সে চিনে। ওনার যে ভূমিকা দেখলাম, দুইটা অধিবেশন পার হইলো, আজকে একটা শেষ হইলো, ওনার যে ভূমিকা, এই জন্যই বললাম আমরা একটা আগুন স্পিকার পাইছি, ন্যায় বিচার করতে পারে। ভাই সবাই ন্যায় বিচার করতে পারে না, আমরা কি পারুম? ন্যায় বিচার করতে পারুম না। আমরা কেমন, ধরেন কেউ যদি আয়সা বলে ওই যে একটা মসজিদে না একটা লোক মারা গেছে, আরেকজন যদি আয়সা বলে ওই মদের দোকানে একটা লোক মারা গেছে, আমরা কি বিচার করুম? যে মদের দোকানে মারা গেছে আমরা কি বলুম? এ জাহান্নামে যাবে। আর যে মসজিদে মারা গেছে আমরা কি বলুম? এ বেহেশতে যাবে। এইটাই তো বলুম। কিন্তু মূল সত্যটা যদি জানতে পারি তখন কিন্তু বেকুব হয়ে যাবো। কিন্তু মূল সত্যটা কি? মূল সত্যটা হচ্ছে যে মদের দোকানে মারা গেছে, ও ওখানে গেছিল সবাইকে বুঝাইবার জন্য যে মদ খাওয়া হারাম, আর এটা কেন হারাম এই ব্যাখ্যা দিতে যায় ওখানে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। ব্যাপারটা বুঝছেন? ও কিন্তু মদ খাইতে যায় নাই। আর যে মসজিদে মারা গেছে তার ব্যাপারটা কি? ও মসজিদে জুতা চুরি করতে গেছিল, ওইখানে হার্ট অ্যাটাক হয়ে মারা গেছে। কিন্তু আমরা প্রথম যে বিচারটা করলাম, মসজিদে যে আছে তাকে পাঠিয়ে দিলাম বেহেশতে, আর মদের দোকানে যে ছিল তাকে দোজখে পাঠিয়ে দিলাম। আর বাস্তবটা কি? পুরাটাই উল্টা। যার জন্য দেখলেই শুনলেই হুট করে বিচার করা যাবে না, তদন্ত করতে হবে, ভাবতে হবে, এবং সংসদের ভিতরে প্রত্যেকটা চরিত্রকে মুখস্থ করতে হবে। আমাদের মাননীয় স্পিকার সেই কাজটাই করছে, সবাই চরিত্র ওনার একদম মুখস্থ। দেখেন নাই কয়েকদিন আগে গায়েশ্বরচন্দ্র রায় উনি কি বলছিল যে জামাতে ইসলামের ব্যাংকে, মানে ওই যে ইসলামিক ব্যাংকে কোনো হিন্দুর চাকরি হয় না। উনি নাকি চেষ্টা করছে একজন হিন্দুর চাকরি দিবার, কিন্তু দেয় নাই। এই কথাটা উনি সংসদে বলতেছে, আর ওনার কথাকে, ওনার নিজের কথাটাকে শক্ত করার জন্য আন্দালিব পার্থের সাহায্য নিছে। মাননীয় স্পিকার তখন বললেন উনি কি ওই ইসলামিক ব্যাংকের সাথে জড়িত? ওনার কাছে যে জানতে চাইলেন আপনি, উনি কেন বলবে? তারপরও ভাই ওই ইন্টেলেকচুয়াল আন্দালিব সাহেব, আমি 2 মিনিট কথা বলতে চাই, 2 মিনিটে খরচ হয়ে যাবে ভাই 5 লক্ষ টাকা। তারপরে ওনাকে ওই অনুমতি দিল। উনি যা বললো, বলার পর মাননীয় স্পিকার বললো অনুমান নিয়ে এই সংসদে কথা বলবেন না, ওই যে অনুমান ভিত্তিক কথাবার্তা এখানে বলবেন না, যা জানেন না তা কেন বলবেন? ইসলামিক ব্যাংকের সাথে কোনো বিবাদ নাই ভাই, কোনো ধর্মের বিবাদ নাই, ওখানে খ্রিস্টানও আছে, মুসলমানও আছে, হিন্দুও আছে। এই সত্যটা উনি জানতো না, যার জন্য খাড়ার উপরে বেজ্জতি করে দিছে। আরেকজন তো কঠিন বেজ্জতি করছে, হায় হায়। উনি যা কেমনে নিজের পরিবারের কাছে মুখ দেখাবো আমি জানি না। উনি চরম বেজ্জতি হয়েছে, সংসদের নিয়ম কানুন কিচ্ছু জানে না। উনি দাঁড়ায় গেছিল ভোট দেওয়ার জন্য। কিসের ভোট? ওই যে একটা বিল পাস হবে, সেই ভোটটা দিতে চাইতেছে কে? আমাদের আমিনুল হক সাহেব, যুব এবং ক্রীড়া প্রতিমন্ত্রী। উনি দাঁড়ায় গেছে ওই ভোট দেওয়ার জন্য। তখন আমাদের মাননীয় স্পিকার বলতেছে আপনি তো নির্বাচিত না, আপনার কোনো ভোট দেওয়ার অধিকার নাই। একদম মুখের উপরে গজব বেজ্জতি ভাই, হ্যাঁ গজব বেজ্জতি। ঠিক এইভাবেই কিন্তু এই সংসদটাকে উনি চালায় নিয়ে যাচ্ছেন ভাই। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে উনি একদম নিরপেক্ষ। ওনাকে যদি না দিয়ে অন্য কাউকে দিত ভুল হইতো। এবং সহকারী মাননীয় স্পিকার উনিও কিন্তু ভাই খুবই কঠিন মানুষ, হ্যাঁ ভাই খুব কঠিন মানুষ। আন্দালিব পার্থ বলতেছিল হাফিজ সাহেব, ওই যে মেজর হাফিজ, তখন উনি সঙ্গে সঙ্গে ধরে ফেলাইছে মেজর হাফিজকে। তখন আন্দালিব বলতেছে সরি, হ্যাঁ মাননীয় স্পিকার মেজর হাফিজ। চিন্তা করেন, কেউ ছাড় দিতেছে না। এই জিনিসটাই ভালো লাগছে। এখানে যারা ঋণ খেলাপি আছে না, মাননীয় স্পিকারের ভয়ে এরা কিন্তু কথা বলে না, এরা চুপচাপ বয়ে থাকে। ওই যে আমরা আগে স্কুলে যাইতাম না, পিছনে বেঞ্চে বইতাম, পড়া পারি না, আমি তো এটা করতাম, পিছনের বেঞ্চে বসতাম। ঠিক তেমনি এই ঋণ খেলাপিরা কিন্তু চুপচাপ আড়াল হয়ে থাকে, ওনার সামনে আসতে চায় না। কখন ধইরা ফেলায়, কখন বইলা ফেলায় যে আপনি তো ঋণ খেলাপি, দেশের জনগণের টাকা আপনার কাছে, 6 মাসের মধ্যে এই টাকা আপনি ব্যাংকে ফেরত দিতে হবে, নাহলে সংসদে আসতে পারবেন না। এরকম কথা বলার অধিকার আছে কিনা আমি জানি না, না থাকলেও ভাই এই কথাটা বলা উচিত, আইন তৈরি করে বলা উচিত। 6 মাসের মধ্যে টাকা ফেরত
ফেরত দিতে হবে ব্যাংকের, এগুলো জনগণের টাকা, নাহলে সংসদে আসতে পারবেন না। যেমন ভাবে আসতে পারে নাই আসলাম চৌধুরী সীতাকুণ্ডের, চিটাগাং সীতাকুণ্ডের আসলাম চৌধুরী, হায় হায় বহু চেষ্টা করছে, পারে নাই। কেন পারে নাই জানেন? আনোয়ার সিদ্দিকী সাহেবের জন্য। উনি জামাতে ইসলামের গরিব একজন ক্যান্ডিডেট ভাই, হ্যাঁ গরিব হিসাবে দাঁড়াইছে, ওনার কোনো টাকা পয়সা তেমন ছিল না, তারপর ভাই বহু ভোট পাইছে, ওনার কাছাকাছি ভোট পাইছে। উনি কিন্তু এই আসনটা নিয়ে রিট করছে এই হাইকোর্টে, তারপরে কিন্তু এই যে আজকে কিন্তু উনি বাতিল হয়ে গেল। কে বাতিল হইলো? আসলাম চৌধুরী। উনি আর শপথ নিতে পারবে না। এই মামলাটা কে লড়ছে জানেন? আনোয়ার সিদ্দিকীর পক্ষে আমাদের শিশির মোহাম্মদ মনির সাহেব, শিশির মনির সাহেব এই মামলাটা লড়ছে, জয় ছিনায় আনছে। এখন কথা হচ্ছে আসলাম চৌধুরী তো শপথ নিতে পারবে না, ওই সংসদে যাইতে পারবে না, তাহলে কি এই সংসদে আনোয়ার সিদ্দিকী সাহেব যাবে? আইন কি বলে? নিশ্চয়ই এরকম হইতে পারে, কারণ কি আবার তো ভোট হওয়ার দরকার নাই, টাকা পয়সা খরচ করার দরকার নাই, আপনি তো বাতিলের খাতায়, আইন বলছে আপনি বাতিল, তার মানে কি এরপরে যে ছিল সর্বোচ্চ ভোটে আনোয়ার সিদ্দিকী, ওনারই তো যাওয়ার অধিকার। ভাই ব্রাদার, রাত পোহাইলেই কিন্তু জুলাই, হ্যাঁ রাত পোহাইলেই জুলাই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ অর্থাৎ 30শে জুন 2026 সাল রোজ মঙ্গলবার, এই দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল হাসানুল হক ইনুকে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। 3টি অভিযোগের ভিত্তিতে তাকে 10-10-10 মোট 30 বছরের সাজা দেওয়া হয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তবে এখানে মজার ব্যাপার হচ্ছে এই 3টি মামলার রায় একই সাথে কার্যকর হবে, অর্থাৎ তার টোটাল 10 বছর কারাদণ্ড ভোগ করতে হবে। আদালতে যখন এই রায় পড়া হচ্ছিল তখন হাসানুল হক ইনু আদালতে উপস্থিত ছিলেন এবং যখন তাকে 10 বছরের সাজা শোনানো হয় তখন তিনি কান্নায় ভেঙে পড়েন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই সময়ের 2টি ছবি খুব ভাইরাল হয়েছে। এক হচ্ছে তিনি যে রায় শোনার পরে কান্নায় ভেঙে পড়লেন, এই একটা ভিডিও। আরেকটি ভিডিও যখন তিনি আদালত থেকে বের হয়ে আসছেন তখন পুলিশ সদস্যদের উপরে তার সেই হাম্পাই ডাম্পাই, ওই পূর্বের হাম্পাই ডাম্পাই, এখনো তার তেজ কমে নাই। হাসানুল হক ইনুদের মতো কয়েকজন নিকৃষ্ট মানুষদের কারণেই বাংলাদেশ কঠিন অন্ধকার গহ্বরের ভিতরে তলিয়ে গিয়েছিল এবং এদেশে বিশেষত ইসলাম মনা মানুষ যারা, ইসলাম এবং জাতীয়তাবাদে বিশ্বাস করে যারা, গোটা বাংলাদেশ তাদের জন্য জেলখানা বানিয়ে ফেলা হয়েছিল, এটা জাহান্নামের মতো বানিয়ে ফেলা হয়েছিল। এই হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই কালপ্রিটরা, এই কয়েকটা কালপ্রিট মিলে এই কাজ করেছিল। এবং বলা হয়ে থাকে শেখ হাসিনা যে এই যে গণহত্যা করেছে এবং 17 বছর তার ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা কায়েম রাখতে পেরেছে, এটা এই হাসানুল হক ইনু, রাশেদ খান মিনন, দিলীপ বড়ুয়া এদের কুপরামর্শে, এরাই তাকে ওই কাজটি করতে প্ররোচিত করেছিল। এমনকি 2024 সালের 5 আগস্ট পূর্ববর্তী সময় জুলাই গণঅভ্যুত্থানে যে মেসাকারটি সংগঠিত হয়েছে, যে গণহত্যা সংগঠিত হয়েছে, ছাত্র জনতাকে যে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছে, এইটার অনুমোদন দিয়েছিল 14 দলের বৈঠকে এই হাসানুল হক ইনুরা। তারাই শেখ হাসিনাকে বলেছিল আপনি করেন, আমরা আপনার পিছনে আছি, আপনার কিচ্ছু হবে না, জামাত ইসলাম মেরে সাফ করে দেন, বিএনপি মেরে সাফ করে দেন। এই হাসানুল হক ইনু ওই সময়ে তার বিভিন্ন বক্তব্য এখনো আমাদের চোখের সামনে ভেসে বেড়ায়। সে মুখ চিবিয়ে চিবিয়ে খালেদা জিয়াকে আগুন সন্ত্রাস ইত্যাদি এমন কোনো হেন নিকৃষ্ট ভাষা নাই যা তিনি দেশমাতা বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে ছুড়ে দেন নাই। আল্লামা শফি সাহেবকে তিনি তেতুল হুজুর বলে আখ্যায়িত করেছিলেন। কি কদর্য ছিল তার সেই ভাষাগুলো। যদিও এই হেফাজতের এইগুলোর মান ইজ্জত এবং কোনো ভিতরে মাল মেটারিয়াস আছে বলে আমাদের কাছে মনে হয় না, কারণ তারা ওই শেখ হাসিনাকেই আবার কমই জননী উপাধি দিয়েছিল স্বার্থের কারণে, শুধুমাত্র সামান্য দুনিয়াবি কিছু স্বার্থের কারণে। এরা আবার ইমানের কথা বলে। যাই হোক, ওদিকে আমি যাচ্ছি না। এই হাসানুল হক ইনু এইভাবে সম্মানিত মানুষদেরকে এইভাবে অসম্মানিত করেছে। জামাত ইসলামের যে নেতাগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, সালাউদ্দিন কাদের সহ, এই হাসানুল হক ইনুদের কুমন্ত্রণায়। আর হাসানুল হক ইনুরা কোথা থেকে এই বুদ্ধিটা পেয়েছে? ওপার থেকে। আগেই বলেছি, বাম মানেই আওয়ামী লীগ, বাম মানেই ভারত। যার জীবনে একটা মেম্বার হওয়ার সামর্থ্য নাই এলাকায়, সে মন্ত্রী হয়েছিল, তথ্যমন্ত্রী। এবং শাপলা গণহত্যার সময় এই হাসানুল হক ইনু, আমাদের সব মনে আছে, গভীর রাতে তিনি দিগন্ত টিভি এবং ইসলামিক টিভি বন্ধ করে দিয়েছিলেন। এই হাসানুল হক ইনু তথ্যমন্ত্রী ছিলেন তখন। মাওলানা দিলওয়ার হোসেন সাইদির যেদিন রায় হয় সেদিন হাসানুল হক ইনুর সে কি উল্লাস, তার দলের লোকজন কুষ্টিয়াতে মিছিল করেছিল, মিষ্টি বিতরণ করেছিল, সব মনে আছে এগুলো। সেদিন মানুষ, সারা বাংলাদেশের মানুষের চোখের পানিতে বুক ভিজে গিয়েছিল, কিন্তু হাসানুল হক ইনু সেদিন লম্পঝম্প করেছিল। ঠিক যেভাবে লম্পঝম্প করেছিল শেখ মুজিবকে হত্যার পরে ট্যাঙ্কের উপরে উঠে। আওয়ামী লীগ এগুলো ভুলে গেছে। সেই হাসানুল হক ইনুর আজ এই পরিণতিতে তিনি যখন কান্নায় ভেঙে পড়েছেন, তখন মানুষ দুহাত তুলে প্রার্থনা করেছে, এই জালেমটাকে অন্তত আল্লাহ তুমি তার শাস্তি দাও। আল্লাহ শুধু আখিরাতের জন্যই শাস্তি তুলে রাখেন না, এটি কিন্তু খুব ভালো করে মনে রাখা দরকার। আমরা অনেকেই বলি যে তোর বিচার আল্লাহ করবে কিয়ামতের দিন। না, আল্লাহ কিয়ামতের অপেক্ষায় সবকিছু ফেলে রাখেন না। দুনিয়াতেই নগদ পুরস্কার তাকে দিয়ে নিয়ে গিয়ে তারপর ওইখানে গিয়ে নতুন করে আবার বাঁশ দেয়। বাঁশ দুনিয়া থেকে আল্লাহ কম দেন না। এই যে তার বাস্তব প্রমাণ এই হাসানুল হক ইনুদের। যখন তাকে আদালত থেকে বের করছে, একজন পুলিশ সদস্য তার হাতটা ধরতে গেছে, তারপরে সেই পুলিশ সদস্যের সাথে তার যে অসৌজন্যমূলক আচরণ, অভদ্রতামূলক আচরণ, তার যে কুরুচিপূর্ণ আচরণ, দেখুন ভিডিওটা। আরেকটা ভিডিও দেখলাম, তিনি হেঁটে যাচ্ছেন আর চিল্লায় চিল্লায় বলতে বলতে যাচ্ছেন, 1976 সালে জিয়াউর রহমান আমাকে প্রহসনের মামলায় সাজা দিয়েছিল,
আবার 2026 সালে এসে তার ছেলে তারেক রহমান আমাকে আরেকটি প্রহসনের মামলায় আমাকে ফাঁসিয়ে দিয়েছে, আমাকে সাজা দিয়েছে, খুব ছাড়ছিল। তুমি হাসানুল হক ইনু এদেশে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাথে কোন ধরনের অসভ্যতা করেছো এদেশের মানুষ ভুলে গেছে? কোনোদিন ভুলে যায় নাই। তোমার যে শাস্তি পাওনা ছিল সেই শাস্তি তারেক রহমান দেয় নাই। তারেক রহমান অত্যন্ত ভদ্র মানুষ বলে সে ওই জায়গায় যায় নাই। যাই হোক, এবার চলুন আমরা ওই ডাকসুর বিষয়ে চলে যাই। একটা বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সংগঠনের সাথে এ ধরনের রূঢ় আচরণ করতে পারে, এটি ডাকসুকে না দেখলে আমরা বুঝতে পারতাম না। এই বিএনপি সরকার ক্ষমতায় আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন পরিবর্তন হলো, ধান লাগানো ভিসি যেদিন এই বিশ্ববিদ্যালয়ে এসেছে, তারপর থেকে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ডাকসুকে অকার্যকর করার জন্য, ডাকসুকে ব্যর্থ প্রমাণ করার জন্য হেন কোনো প্রচেষ্টা নাই যা তারা করে নাই। ডাকসু নিজস্ব অর্থায়নে বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেকশন করে এনে কেন্দ্রীয় মসজিদে এসির ব্যবস্থা করেছে, কিন্তু এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আজ পর্যন্ত সেই এসিতে লাইন দেয় নাই। উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, ডাকসুকে অকার্যকর প্রমাণ করা, ডাকসুকে ব্যর্থ প্রমাণ করা। এরপরের ডাকসু নির্বাচনে ছাত্র দলকে নিয়ে আসবে, জিতিয়ে নিয়ে আসবে, নিয়ে আসার পরে তখন সেখানে এসি দেবে, লাইন দেবে, আর বলবে এই যে আগেরটা পারে নাই, এই যে এরা পারলো। শুধু তাই নয়, এই ডাকসু মেয়েদের জন্য জিমনেশিয়াম তৈরি করেছে, সেই জিমনেশিয়ামে 40 লক্ষ টাকার মালামাল ক্রয় করেছে, কিন্তু সেগুলো আজও তালাবদ্ধ। এই প্রশাসন সেগুলো খুলে দেয় নাই, আজ পর্যন্ত খুলে দেয় নাই। শুধু তাই নয়, আপনারা জানেন যে শনিবারে বাস সার্ভিস চালু করার জন্য ডাকসুকে কিরকম গলদঘর্ম হতে হয়েছে। ডাকসুর রেজিস্ট্রার মহোদয় সর্বমিত্র চাকমার সাথে কি ধরনের আচরণ করেছে সেটি আপনারা দেখেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠের জন্য ডাকসু বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করে এনে সমস্ত কার্যক্রম পরিচালনা করে রেখেছে, রেডি করে রেখেছে, কিন্তু সেখানে খেলার অনুমতি দিচ্ছে না এই প্রশাসন। সর্বশেষ আপনারা জানেন যে ফ্যাসিবাদ বিদায়ের পরে বাংলাদেশে প্রায় 800-এর মতো শিক্ষা প্রতিষ্ঠানে ফ্যাসিবাদের দোসরদের নামকরণ থেকে বাদ দিয়ে নতুন নামকরণ করা হয়েছে। এর ভিতরে অন্যান্য 13টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিব এবং ফজিলাতুন্নেসা মুজিব হল এই নাম পরিবর্তন করে, শেখ মুজিবের নাম পরিবর্তন করে উসমান হাদি হলের নামকরণ করার জন্য দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আন্দোলন করে আসছে, জোর দাবি জানিয়ে আসছে। কারণ ফ্যাসিবাদের পতনের পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে গেলে যখন বঙ্গবন্ধু হল লেখা থাকে তখন তাদের ব্যানার ছিঁড়ে নেওয়া হয়, অর্থাৎ তারা বিভিন্ন ট্যাগিং এবং ফ্রেমিং এর শিকার হচ্ছে, তারা বৈষম্যের শিকার হচ্ছে, যার কারণে ওই নামটি খুব দ্রুত পরিবর্তন হওয়া দরকার। ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বলেছে, তারা বলেছে যে ঠিক আছে, এটা সিন্ডিকেট সভায় পাশ হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তারা পাশ করে দিয়েছে, সিন্ডিকেটে এসে পাশ হয়েছে, চূড়ান্ত অনুমোদনের জন্য তারা সিনেটে পাঠিয়েছিল। আজকে ছিল সেই সিনেট বৈঠক, এইখানে ওই বিষয়টি পাশ হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে কোনো এক অদৃশ্য কারণে এটা পাশ হয় নাই। যখন এটা পাশ হয় নাই, তাদের দাবি পাশ কাটিয়ে যাওয়া হচ্ছিল, তখন সাদিক কায়েমের নেতৃত্বে ডাকসুর সমস্ত সদস্য তারা সেখান থেকে ওয়াকআউট করে। কিন্তু কেন এই ধরনের ঘৃণ্য আচরণ একটি ছাত্র সংসদের সাথে কেন করতে হবে? তারা সবকিছু তুলে রাখছে, পরবর্তী নির্বাচনে ছাত্র দলকে জিতিয়ে এনে তারপরে তাদের দিয়ে কাজগুলো করাবে, তাদের হাতে ক্রেডিট তুলে দেবে। আর এটি যেহেতু ছাত্র শিবিরের প্যানেল, সুতরাং এদেরকে ব্যর্থ প্রমাণ করতেই হবে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ, পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।